আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ সামিউল ইসলাম রয়েছি 10 মিনিট ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো ভাইয়া, আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স অন নিয়ে। এটা মূলত ফার্স্ট সেমিস্টার একটা সাবজেক্ট। তো আজকে ম্যাথমেটিক্স অনের চ্যাপ্টার অন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকের আলোচ্য বিষয় হবে আমাদের, দেখো আমি লিখে রেখেছি, নির্ণায়ক, অনুরাশি এবং সহগণক। হ্যাঁ, ম্যাথ অনের অন অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্ট, ইজিয়েস্ট টপিক তুমি বলতে পারো এই তোমার হচ্ছে নির্ণায়ক। হ্যাঁ, এই নির্ণায়কটা কি আসলে? হ্যাঁ, তো আজকে আমরা একটা বেসিক সহকারে ক্লিয়ারলি একটা ধারণা দেব। তো চলো শুরু করা যাক। আমি সংজ্ঞাটা লিখে রেখেছি, একটু দেখে নাও। কতকগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। এখন তোমরা অনেকেই বলতে পারো, এখানে তো অনেক নতুন নতুন শব্দ দেখতে পাচ্ছি, কোনগুলো সেগুলো চলো দেখি। এই যে দুটো খাড়া রেখা বন্ধনী, হ্যাঁ, এই আসলে এই কথাটা তোমাদের তো নতুন। আবার বলতে পারো কলাম এবং সারি কি, এটা তো নতুন জিনিস। আবার বলতেছেন যে বর্গাকৃতি উপায়ে সাজানো হবে, এটা আবার কি, কিভাবে কি? আচ্ছা চলো দেখি। প্রথমটা আসি দুটি খাড়া রেখা বন্ধনী। তোমরা এমনিতেই জানো যে আমরা সাধারণত ম্যাথমেটিক্যাল টার্মে তিনটা বন্ধনী ইউজ করে থাকি। সেগুলো কোনগুলো? এই যে হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এইটা, সেকেন্ড ব্র্যাকেট এইটা, এবং থার্ড ব্র্যাকেট হচ্ছে এইটা। হ্যাঁ, কিন্তু এখানে বলেছে দুটো খাড়া রেখা বন্ধনী, অর্থাৎ এই যে একটা বন্ধনী, এই যে একটা। তো এই দুইটা কিন্তু দেখো খাড়া বা উল্লম্ব মনে হয় একটা বরাবর রয়েছে। তো এটাই হচ্ছে আমার খাড়া রেখা বন্ধনী, ঠিক আছে? আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার চলো কলাম এবং সারিটা আবার কি। আমি একটা বুদ্ধি দিই তোমাকে, সহজ একটা বুদ্ধি, কলাম এবং সারিটা মনে রাখার জন্য। তো যখন তোমাকে বলবে যে সারিটা কি, তোমার মাথায় একটা অটোমেটিক চিন্তা চলে আসবে, তোমার শাড়ি, আসলে আমরা মেয়েরা যেগুলা বা মায়েরা বা বোনেরা যেগুলো শাড়ি পরে থাকে, হ্যাঁ, সেগুলো কিন্তু দড়ি এরকম দেখায়, তাই না? ডিজাইন টিজাইন দেওয়া থাকে হয়তো। আচ্ছা ধরো আমি ডিজাইন দিলাম, কিন্তু দেখবা তুমি দৈর্ঘ্যে কিন্তু এটা আনুভূমিক বরাবর যাচ্ছে। অর্থাৎ তুমি মনে রাখবা, এই যে খাড়া বন্ধনের মধ্যে যদি কোনো উপাদান, মনে করো এই যে আমি ধরলাম উপাদান 1 2 3, ধরলাম যাও 1 2 3, এগুলো হচ্ছে একটু উপাদান, হ্যাঁ, এই বন্ধনের ভিতরে উপাদান। তো এই যে এরা কিন্তু দেখো আনুভূমিক বরাবর রয়েছে। আমরা কি মনে করব, এই আনুভূমিক বরাবর যেহেতু রয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার সারি, ঠিক আছে? এবার আসো কলাম নিয়ে। তো কলামটা তুলনা করবো কার সঙ্গে? তোমার বাবা বা তোমার ভাইয়া, তুমি নিজেও কিন্তু লুঙ্গি সম্পর্কে জানো, তাই না? আচ্ছা, লুঙ্গি কিন্তু দেখো আমাদের উলম্ব বা খারাপ বরাবর করতে হয় আসলে, তাই না? আচ্ছা, আমি যদি এখানে যদি উপাদান ধরে আমি ধরি 1 4 7 ধরলাম, এখানে এটা উপাদান আছে। তো দেখো এটা কিন্তু খাড়া বা উলম্ব বরাবর রয়েছে, আছে না? তো এইটা হচ্ছে তোমার কলাম পড়বে, ঠিক আছে? তো আশা করি এই কলাম এবং সারিটা ক্লিয়ার হয়েছে। এবং আরেকটা জিনিস সেখানে রয়েছে যে বর্গাকৃতি উপায় সাজানো। আচ্ছা ভাই, এইটা আবার কি জিনিস? আচ্ছা চলো, মনে করো কোনো একটা নির্ণায়কের মধ্যে উপাদান, হ্যাঁ, এই ধরলাম যে এটা নির্ণায়ক, এর মধ্যকার উপাদানগুলো হচ্ছে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, ঠিক আছে? আচ্ছা, এই যে উপাদানগুলো রয়েছে না, আচ্ছা দেখো আমরা বর্গাকৃতি বা বর্গ বলতে কি বুঝি সাধারণত? যার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সমান, তাই না? আচ্ছা, তুমি এখন একটা কাল্পনিক একটা বর্গ চিন্তা করো তো। এখানে দেখো এদিকেও তিনটা রয়েছে, আমার দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর তিনটা রয়েছে, ঠিক আছে? তিনটা উপাদান রয়েছে। তো আমি যদি কাল্পনিক একটা চিন্তা করি আসলে ক্ষেত্রটা, তাহলে সহজেই দেখা যাচ্ছে একটা বর্গক্ষেত্রের মতো আকার ধারণ করেছে। তো আসলে এই বর্গাকৃতি উপায় সাজানো বলতে এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এই যে সামগ্রিক আলোচনা, এগুলো যদি আমি একত্রে করি তাহলে নির্ণায়কটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো।
তো ঠিক আছে, তো নির্ণায়কটা ধরলাম, তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবার চলো অনুরাশিতে চলে যাই। তো ভাইয়া অনুরাশির সংজ্ঞাটা চলো দেখে নিই আগে। কি বলা আছে, নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম ও সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে অনুরাশি বলে। অনেক সিম্পল একটা সংজ্ঞা এখানে দেওয়া রয়েছে, হ্যাঁ আমি দিয়েছি। আচ্ছা চলো এবার একটা উদাহরণের মাধ্যমে তোমাকে দেখাই যে অনুরাশিটা আসলে কি। তো তাই প্রথমে বলেছিলাম যে ধরো এইটা হচ্ছে একটা আমার কি, একটা হচ্ছে আমার খাড়া রেখা বন্ধনী, আর এর ভিতরে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 হচ্ছে উপাদান, একটা উপাদান, ঠিক আছে। এখন আমাকে বলছে যে নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম এবং সারির সংখ্যা। আচ্ছা মনে করো আমি এই যে A1 যে উপাদানটা রয়েছে আমি এটার অনুরাশি বের করবো, ঠিক আছে। তো আমার সংজ্ঞা অনুযায়ী কি বলছে, আমাকে A1 উপাদানের কলাম এবং সারির সংখ্যা মানে উপাদানগুলো বাদ দিতে হবে। আচ্ছা দিলাম। আচ্ছা মনে মনে ধরে নাও তুমি এইটা আর এবং এইটা, হ্যাঁ দুটো বাদ দিলা, ঠিক আছে। থাকতেছে কি B2 C2 B3 C3, তাই না। এবং এই যে B2 C2 B3 C3 দ্বারা যে গঠিত আরেকটা নতুন নির্ণায়ক হইল না, দেখো তো B2 C2 B3 এবং C3, এই যে নির্ণায়কটা গঠিত হইল, এই যে এই নির্ণায়কটাই হচ্ছে আমার অনুরাশি, ঠিক আছে। তো অনুরাশি এর নাম দিলাম আমি A1 ঠিক আছে, সমান এইটাই হচ্ছে অনুরাশি। আশা করি এই জিনিসটা আমার ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা কি বুঝলাম যে নির্ণায়কের কোনো একটা উপাদান, আমি মনে করি যে A1 ধরেছি এইখানে, তুমি বললো যে ভাই এটা কেন ধরলে, আমি যদি ধরি এটা, ঠিক আছে। আমি যদি B2 সেটা ধরি, দেখো আরেকটা জিনিস দেখো তুমি দেখাচ্ছি। তুমি মনে করো আমি B2 মানে অনুরাশিটা বের করবো, ঠিক আছে। তো B2 যেহেতু এখানে আছে তাহলে এই বরাবর অর্থাৎ উলম্ব বরাবর যেগুলো উপাদান রয়েছে সেগুলো বাদ দিব এবং এর সারি বরাবর যেগুলো রয়েছে সেগুলো আমি বাদ দিব। থাকতেছে কি, আচ্ছা দেখো তো থাকতেছে কি, এখানে তোমার A1 থাকতেছে, আচ্ছা এখানে C1 থাকতেছে, ফাইন, এখানে A3 আর এখানে থাকতেছে C3, তাই না। তো এই যে A1 C1 A3 C3 নিয়ে যে গঠিত নতুন একটা নির্ণয় হলো না, এটাকে আমরা বলবো কার অনুরাশি, এই B2 এর অনুরাশি। তো চাইলে আমরা বলতে পারি এই B2 এর অনুরাশি হচ্ছে A1 C1 A3 C3, ঠিক আছে। আশা করি জিনিসটা ক্লিয়ার তোমাদের, ঠিক আছে। আচ্ছা ভাইয়া এখন একটা জিনিস দেখো তো, তোমরা কিন্তু A1 B2 এগুলো কিন্তু অনুরাশি বের করেছো, ঠিক আছে। তোমাকে কিছু প্রশ্নে বলে যে A1 এর অনুরাশির মানটা বের করতে হবে, তখন সেক্ষেত্রে কি করবা, তোমার তো শিখলা যে কিভাবে অনুরাশিটা বের করতে হয়। তো চলো মানটা কিভাবে বের করে শিখে নিই, খুবই ইজি। আচ্ছা অনুরাশি যদি বের করে নিয়েছো তুমি, তো স্বাভাবিকভাবেই আর গুণ করবো তোমরা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো আমি আর গুণ যদি করি B2 সঙ্গে C3 গুণ করলে কি হবে, B2 C3, তাই না। আচ্ছা এখানে সব সময় মনে রাখবা যখন আমার এইটা আর গুণ চলে আসবে, ওকে, তারপরে অটোমেটিক হবে একটা মাইনাস বসে যাবে, এটা হচ্ছে সূত্রের মাইনাস, ঠিক আছে। এরপর আমরা কি বলবো, এবার এইটা হচ্ছে ক্রস গুণ, মানে এই দিকে একটা ক্রস গুণ করতে হবে। যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে B3 C2, এটা হচ্ছে তোমার নির্ণায়কের মান, ঠিক আছে। এই নির্ণায়কটার মান এটা, আর অনুরাশির মান হচ্ছে, অথচ এখানে যেমন দেওয়া আছে তো মনে করো B2 C3 বা B3 C2 আমি এখানে লিখে রেখেছি, আর কোশ্চেনে থাকবে হয়তো এগুলো একটা মান দেওয়া থাকবে 5 6 ধরো 7 8 এগুলো, হ্যাঁ। তো সাধারণভাবে এগুলো মানগুলো তুমি বসাই দিবা, তারপরে বিয়োগটা করে মানটা অ্যান্সারটা যেটা আসবে এই অ্যান্সারটা লিখে দিবা, শেষ। এটাই হচ্ছে অনুরাশি। অনুরাশির আর কোনো বোঝার কোনো জিনিস নেই আসলে, এটাই এই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, চলো এবার তাহলে আমরা কি কি শিখলাম, নির্ণায়কটা আমাদের হয়ে গেছে তাই না, অনুরাশিটা আমরা ক্লিয়ারলি জানলাম। আচ্ছা এবার চলো সহগুণকটা যাই। সহগুণকটা আবার কি, নির্ণায়ক তো শিখলাম, অনুরাশিও শিখলাম, সহগুণকটা আবার কি, চলো
আমি কি লিখেছি দেখি, সহগুণক সম্পর্কে আমি লিখেছি যথাযোগ্য চিহ্ন প্লাস অনুরাশি। আচ্ছা ভাইয়া এইটা আবার কি জিনিস, এটা তো নতুন লাগতেছে আমাদের কাছে। আচ্ছা দেখো, আমি যদি সংজ্ঞা বলতে চাই সহগুণকের, তো সেক্ষেত্রে আমি বলতে পারবো যে কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে একে উক্ত উপাদানটির সহগুণক বলা হয়। কি কিছু বুঝো নাই? আচ্ছা সমস্যা নেই, চলো আমরা কিন্তু একটু আগে অনুরাশি বের করছি তাই না? অনুরাশি কত বের করলাম দেখো, A1 এর অনুরাশি বের করছি আমরা, হ্যাঁ, আবার B2 এরও অনুরাশি বের করছি না? আচ্ছা এখানে একটা জিনিস রয়েছে ভাইয়া, কোনটা সেটা? চলো মনে করো এটা একটা আমার খারাপ উলম্ব ধরলাম বন্ধনী। আচ্ছা এর মধ্যে উপাদানগুলো তো জানি আমরা, মনে করো যে এখানে কোনো উপাদান নাই, ঠিক আছে? তো জিনিস লিখে নিয়ে আগে থামো, তো এখানে ভালো হবে। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এইটা আবার কি লিখলেন? চলো দেখি জিনিসটা আসলে কি। এই যে আমরা কিছুক্ষণ আগে তোমাকে বললাম না যে একটা নির্ণায়কের মাঝে কতগুলো উপাদান থাকবে, আমি ধরে নিয়েছিলাম কিন্তু এগুলো উপাদান হচ্ছে A1 A2 A3 বা B1 B2 B3 C1 C2 C3, তাই না? আচ্ছা এই যে এই মানে উপাদানগুলোর স্থানে আমি কতগুলো চিহ্ন কল্পনা করব ভাইয়া? চিহ্ন কল্পনা করব। সেই চিহ্নগুলো কি কি? তার মানগুলো কি হবে? তার মানগুলো হবে তোমার প্লাস মাইনাস, ঠিক আছে? তো আমি মনে রাখবো এই যে কর্ণ, ঠিক আছে? দেখো তো কর্ণ বরাবর, কর্ণ বলতে আমরা জানি সাধারণত, আমি আবার বলি তাও অনেকে মিস্টেক করতে পারো বা ভুলেও যেতে পারো, অনেক সময় হয় আসলে। আমরা কর্ণ বলতে বোঝাই, মনে করো এটা একটা বর্গক্ষেত্র বা কোনো ক্ষেত্র, এটা হচ্ছে তুমি এই অংশের সাথে এই অংশে তুমি যোগ করে দিই, তাহলে একটা কর্ণ প্রতিষ্ঠা হয়ে থাকে। আচ্ছা আমি যদি এটাকে একটা বর্গক্ষেত্র কল্পনা করি, দেখো একটা বর্গক্ষেত্র কল্পনা করলাম, ঠিক আছে? তো বর্গক্ষেত্র কল্পনা করার পর আমি যদি কর্ণ যদি বের করতে চাই, তো প্রধান কর্ণ আমার হবে এইটা, দেখো এটা না, না আবার যদি এদিকে কর্ণ বের করতে চাই তাহলে এটা হচ্ছে। তুমি একটা জিনিস লক্ষ্য রাখবা ভাইয়া, যে এই কর্ণ বরাবর যেগুলো উপাদান থাকবে, হ্যাঁ, তার মানগুলো আমার হবে প্লাস মান, হ্যাঁ, আর যে কর্ণর বাইরে যেগুলো থাকবে তার মানগুলো হবে আমার কি মাইনাস মান, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি নির্ণায়ক শিখাইলেন, ঠিক আছে, এর ভিতরে উপাদান থাকে সেটাও জানলাম, সেটাও ঠিক আছে, আবার এই উপাদানগুলোর একটা করে মানও আপনি দিলেন, হ্যাঁ, চিহ্ন সহ একটা মানও দিলেন যে প্লাস মাইনাস, ঠিক আছে, তো এখন আমরা সহগুণকটা কীভাবে বের করবো আসলে? তো চলো এই জিনিসটা আসলে ক্লিয়ার হই। তো আমরা যদি সহগুণক বের করতে চাই, প্রথমেই আমাদের লাগবে কি জানো? অনুরাশি বের করতে হবে। আচ্ছা চলো আবার সেম একটা কি বলি, উদাহরণ আসলে দিই, ক্লিয়ার হবে একই জিনিস দিয়ে বোঝালে। আচ্ছা A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এখন সহগুণক যদি আমি বের করতে চাই, সহগুণক কার বের করবো? প্রশ্নে মনে করো রয়েছে আমার A1 এর সহগুণক বের করতে বলছে, ঠিক আছে? A1 এর সহগুণক বের করতে বলছে, তো আমার প্রথম কাজটা হবে বা প্রথম স্টেপটা হবে আমি A1 এর অনুরাশিটি বের করবো আগে, ঠিক আছে? আমি তো কিছুক্ষণ আগে অনুরাশি বের করে শেখাইলাম এই অনুরাশিটা কীভাবে বের করতে হয়। তো অনুরাশি আমি যদি বের করতে চাই, মনে করো এটা আমি অনুরাশি বের করবো, কীভাবে করবো? হ্যাঁ, উলম্ব বরাবর যে উপাদানগুলো থাকবে সেগুলো বাদ দিব, হ্যাঁ, এবং আনুভূমিক বরাবর যেগুলো উপাদান থাকবে সেগুলো বাদ দিব। তারপর আমার কাজ কি হবে? তারপর আমার কাজগুলো হবে যে বাকি যে উপাদানগুলো থাকবে সেগুলো মনে করো যে নিয়ে একটা নির্ণায়ক গঠন করব, ঠিক আছে? B2 B3 C2 C3, ঠিক আছে? এবার আমাদের কাজ কি হবে আমি বলছি কিন্তু, যে শুধু আমার চিহ্নের পরিবর্তনটা হবে, হ্যাঁ। তো এখন যদি আমি নির্ণায়কের মানটা বের করতে চাই, মানটা বের করতে গিয়ে আমরা করবো আর গুণ করবো অবশ্যই, ঠিক আছে, বা আর গুণ বা ক্রস গুণ বলতে পারো তোমরা। তাহলে B2 C3, তারপর কি বলছিলাম, সূত্রের একটা অটোমেটিক মাইনাস চলে আসবে,
তাহলে এবার B3C2, ঠিক আছে। এখন এটা আমার নির্ণয় কিন্তু বের হইলো, ঠিক আছে, কোনো সন্দেহ নেই এখানে। এখন আমাকে যদি বলে যে আমাকে এখানে সহগুণ বের করতে হবে, আচ্ছা আমরা কিছুক্ষণ আগে কিন্তু শিখলাম যে বর্গাকৃতির যে উপাদানগুলো থাকে বর্গাকৃতি আকারে, সেগুলোর আমরা একটা মান বা চিহ্নের একটা মান দেখেছি কিছুক্ষণ আগে, যে প্রধান কর্ণ বরাবর যেগুলো থাকবে সেগুলো হবে প্লাস মান, আর প্রধান কর্ণ বাইরে যেগুলো থাকবে সেগুলো হবে মাইনাস মান। আচ্ছা দেখো তো ভাইয়া, লক্ষ্য করো তো আমরা এখানে কিসের আসলে সহগুণটা বের করতে চাচ্ছি, A1 এর। আচ্ছা আমি যদি এইখানে মানে এই বর্গাকৃতি একটা অংশে আমি যদি কর্ণ চিন্তা করি, তাহলে কিন্তু প্রধান কর্ণ বরাবর কী কী উপাদান রয়েছে দেখো তো, A1 B2 C3, তাই না। এদিকে আবার দেখো তো কী রয়েছে, A3 B2 C1, অর্থাৎ এই যে কর্ণ বরাবর যেগুলো রয়েছে সেগুলোর মান কত, প্লাস। আচ্ছা সেই জন্য সহগুণক বের করার ক্ষেত্রে সামনে আমি একটা সুন্দরভাবে প্লাস দিয়ে দেবো, তাহলে আমার কী হবে, সহগুণকটা বের হয়ে যাবে। এখন যদি আমাকে বলতা ভাইয়া তাহলে B1 এর ক্ষেত্রে কী হইতো, আচ্ছা B1 এর ক্ষেত্রে দেখো এটা কিন্তু প্রধান কর্ণের বাইরে রয়েছে, তাই না, প্রধান কর্ণ এটা কিন্তু বাইরে রয়েছে, তাহলে এইটার ক্ষেত্রে যেহেতু এটা বাইরে রয়েছে তাহলে এটা অবশ্যই মাইনাস হবে, তাই না। তো আমার কাজটা কী হবে, B1 এর প্রথমে আমি অনুরাশি বের করবো, অনুরাশি বের করার পর এই যে আমার মাইনাসটা এটা আমি সামনে দিয়ে দেবো, তাহলেই ক্লিয়ার, ঠিক আছে। তো এই জিনিসগুলা তো মনে রাখবো, আসলে অনেক সহজ জিনিসগুলো আসলে, হ্যাঁ এটা তোমরা মনোযোগ দিলে আমি যে লেকচারগুলো দিলাম আজকে এরা যদি তোমরা ভালোভাবে দেখো, দু একবার দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো আজকে এ পর্যন্তই, ঠিক আছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।